ওয়েলকাম টু দ্য শো সিনেমাহলিক আড্ডা। আমি শঙ্খ নিয়ে চলে এসেছি আর একবার এই বিকেল বেলায় একটা মিউজিকে আড্ডা, এবং আজকে আমার সাথে কে আছে এটা একটা সারপ্রাইজ। তার কারণ হচ্ছে আমার তিনি খুব প্রিয় একটি মানুষ, আমার শুধু দাদাই নন, শুধুমাত্র দাদা বলে আমি তাকে আলাপ করাবো না। তার কারণ হচ্ছে তিনি একজন বাংলা গানের প্রেমিক, এবং সব থেকে বড় বিষয় তিনি নিজে বাংলা গানকে খুব পছন্দ করেন। রনিদা, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। সবার প্রথম রনিদা, আমি তোমার কাছে একটা প্রশ্নে আসতে চাই, কেননা এই শোটা একদম স্টার্ট করি আমরা একটুখানি প্রশ্ন উত্তর দিয়ে, কেননা গান আমরা শুনবোই তোমার কাছ থেকে। একটা প্রশ্নে আসতে চাই, সেটা হচ্ছে যে তুমি গান নিয়ে অনেক দিন ধরে নার্চার করছো, অনেক গান তুমি করেছো, অনেক গান তুমি লিখেছো, গানের সঙ্গে প্রচন্ডভাবে তুমি অ্যাসোসিয়েটেড। সব থেকে বড় বিষয় হলো এটা। এইটা একদম গোড়ার যে তোমার জার্নিটা, হ্যাঁ, এইটা নিয়ে তুমি যদি একদম ছোট করে আমাদের কিছু বলো। দেখো, গোড়া জার্নি ঠিক যেভাবে হয়, মানে প্রত্যেক বাঙালি বাড়িতেই, বেশিরভাগ বাঙালি বাড়িতেই একটা, এই সংকটটা শেয়ার করে দাও না আমার প্রোফাইলে। প্রত্যেক বাঙালি বাড়িতে একটা গানের পরিবেশ থাকে, তো সেখান থেকে ছোটবেলা থেকে বিভিন্ন রকমের গানের সাথে পরিচয়। এবার তখন অফকোর্স আমার বাড়িতে আমার বাবা ওয়াজ আ ফ্যান্টাস্টিক মাউথ অর্গান প্লেয়ার, তো আমার মাও গান করতেন, এখন আর করেন না। তো বাড়িতে একটা পরিবেশ তো ছিলই, সেখান থেকে বিভিন্ন রকমের গান শোনা। তারপর যখন আরেকটুখানি বয়স বাড়লো, মিউজিক্যালি যখন শিখতে শুরু করলাম, তখন বুঝতে পারলাম যে আচ্ছা, এই ধারার গানকে এরকম বলে। এই ইনস্ট্রুমেন্টের সাথে পরিচিতি হলো, যে এই ইনস্ট্রুমেন্ট থেকে এরকম আওয়াজ বেরোয়, ওই ইনস্ট্রুমেন্ট থেকে ওরকম আওয়াজ বেরোয়। তো সেখান থেকে একটা ভালো লাগা। তারপরে কলেজে গিয়ে, স্কুল অবধি এটা খুব ডমিনেন্ট ছিল না, খুব গান বাজনা করতাম, শুনতাম এই অবধি। কিন্তু কলেজে গিয়ে ইট স্টার্টেড বিকামিং মোর সিরিয়াস। যা হয় কলেজে, তখন বয়সটাই ওরকম থাকে, 18-19 বছর বয়স তখন, সেই সময় তো গান বাজনা করছি, একটা পপুলারিটি তৈরি হয়ে যায় কলেজে গিয়ে। আর পপুলারিটিটা না একটা খুব ভালো ক্যাটালিস্ট, রাইট? মানে একবার যদি তুমি যে কোনো কিছুতে, সেটা গান বাজনা নয়, সেটা খেলাধুলা হোক, নাটক হোক, নাচ হোক, কলেজে যারা একটু এরকম কালচারাল কোনো জিনিসের সাথে যুক্ত থাকে, তারা এমনি খুব পপুলার হয়ে যায়। ওকে, এবং এই পপুলারিটিটা খুব একটা মনে হয় যে না, তাহলে আরেকটু করি। তো এটা বলে লাভ নেই, ওই যে কলেজের একটা পপুলারিটি, ওইটা ওয়াজ আ বিগ ড্রাইভিং ফোর্স। মানে গিটার নিয়ে গানটা করলে মোটামুটি একটা ভিড় জমে, ওটা কিন্তু কোনো না কোনো ভাবে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, ভিড় জমে। শুধু তাই নয়, মানে ফ্যাকাল্টি প্রফেসররা তারাও একটুখানি একটু অন্য নজরে দেখে, মানে তোমার 7টা না হোক 4টে খুন মাফ করে দেওয়া হয়। তো প্রথমে এটা আমার কাছে, মানে আমার একটা রিকোয়েস্ট ছিল তোমার কাছে, সেটা হচ্ছে তুমি প্রথম কোন গানটা দিয়ে শুরু করতে চাও। এটা আমার রিকোয়েস্ট, তুমি যদি রাখো, তুমি যদি তোমার গাওয়া, মানে অনিল দত্তের লেখা, অনিল দত্তের গাওয়া বেলা বোসটা যদি তুমি শোনাও। বেলা বোস, আচ্ছা। আচ্ছা, খুব ইন্টারেস্টিং তুমি এটা বললে, বেলা বোস। মানে বেলা বোসের সেই গানগুলোর মধ্যে একটা, যেটা আমি কলেজে চুটিয়ে গাইতাম। আর এই গানগুলো এরকম, এগুলো ক্যান্টিনে বসে, মাঠে বসে গাইতে দারুণ লাগে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করেছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং এ ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বোস, তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। 2441139, দিন না দেখে বেলাকে একটিবার। মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি, খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা, সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে, বদ্ধ কেবিনে বন্দি দুজনের উদ্ধশ্বাস, প্রতীক্ষা। আর কিছুদিন তারপর বেলা মুক্তি,
10 বার ওই নীল দেওয়ালের ঘর, সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। কলেজের সময়টা ওই জীবনটাতে এইগুলোই মনে হয় আমার কথা। Exactly. কারণ সবার একটা করে বেলা বসে আছে, হ্যাঁ, এবং সবাই নিজের নিজের বেলা বসকে ভাবছে, এবং ভাবছে এটা আমারই কথা বলছে। এই জন্যই এই গানগুলো বোধ হয় এতটা কলেজের সময় আমাদের টানে। এটা কি 2441139, বেলা বস তুমি পারছো কি শুনতে? 10-12 রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। 2441139, দিন না দেখে বেলাকে একটিবার, মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় হয়ে গেছে পুড়িয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় হয়ে গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? এটা কি 2441139, বেলা বস তুমি পারছো কি শুনতে? 10-12 রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো, 2441139, দিন না দেখে বেলাকে একটিবার, মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। এটা কি 2441139, 2441139, হ্যালো, 2441139, দূর চাই 2441139, 2441139, 2441139। অসাধারণ। তার কারণ হচ্ছে এই গানগুলো না কেমন যেন একটা নস্টালজিয়ায় আমাদের কিন্তু নিয়ে যায়। তুমি যেটা বললে সেটা হচ্ছে যে এই বেলা বোস যখন আমরা ক্যান্টিনে বসে গানগুলো আমরা শুনি বা করতাম নিতেন পক্ষে, ইনফ্যাক্ট তোমার কথা তুমি বললে, এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস যে আমরা কিন্তু অবভিয়াসলি এটা একটা আমাদের মাথার মধ্যে কাজ করতো যে এই বেলা বোসকে খোঁজার একটা ব্যাপার, হ্যাঁ, একটা মেয়েদের একটা ভিড়, ছেলেদের একটা ভিড়, একটা ক্রাউড, একটা হাততালি, এটা কিন্তু আমাদের সবারই ভালো লাগে। আর একটা জিনিস তোমাকে আমি জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে এমনি মানে প্রশ্নে তো আসবই, এরপরে আমি তোমাকে, তোমার নিজের লেখা একটা গান ছিল সংরাজ্য, হ্যাঁ, গানটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের, কারণ হচ্ছে সেখানে আমার দুজন খুব প্রিয় বন্ধু অভিনয় করেছিল এবং কাজের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল। এক নম্বর হচ্ছে শুদ্ধ সত্য, আর দ্বিতীয় হচ্ছে রিয়া। রিয়া তোমার বোনও। অবভিয়াসলি তো আমি গানটা তো তোমার মুখ থেকে শুনবই, তুমি শুধু আমাকে একটা জিনিস বলো, গানের কথাগুলো নিয়ে আমি আগেও তোমাকে প্রশ্ন করেছিলাম, লিখলে মানে কি মনে করে লিখলে? এটা আউটরাইট, আমি দেখো, আমরা হীরক রাজার দেশে সবাই দেখেছি ছোটবেলায়, আমরা সেই ছুটিতে দেখেছি। এবার তারপরে তখন আমরা দেখেছি ওটা একটা মজার সিনেমা, ঠিক আছে, ছন্দ করে ডায়ালগস হচ্ছে এবং একটা গ্র্যান্ডজোর ছিল, মানে সঞ্জয় লীলা বানসালির মতো গ্র্যান্ডজোর নয়, এটা একটা অন্যরকম গ্র্যান্ডজোর, যেখানে একটা সাদামাটা হলেও একটা গ্র্যান্ডজোর, ওই রাজসভা ওরকম একটা বিষয়, তো খুব অ্যাট্রাকটিভ একটা জিনিস ছিল। কিন্তু পরবর্তীকালে যখন বড় হওয়ার পরে দেখলাম সিনেমাটা, তখন বুঝতে পারলাম যে এটা হঠাৎ করে একদিন হয়েছিল বছর 5 আগে, হঠাৎ করে একদিন দেখলাম যে কত লেয়ার লুকোনো রয়েছে তার এর ইনার পলিটিক্স। হ্যাঁ, অ্যাবসলিউটলি। এবং আমাকে যেটা খুব সিনেমাটা এনজয় করার বাইরে আমাকে যেটা খুব টেনেছিল সেটা হচ্ছে যে উনি প্রায় 40 বছর আগে সিনেমাটা বানিয়েছিলেন। রাইট। সেই সময় উনি যে ইস্যুগুলো নিয়ে কথা বলেছিলেন, ওনার যে সেই সময় দাঁড়িয়ে যে মনে হয়েছিল যে জিনিসগুলো ঠিক হচ্ছে না, আজকে 40-45 বছর পরেও সেইগুলো একই থেকে গেছে, মানে মুখগুলো পাল্টে গেছে। সিংহাসনে তখন যারা ছিলেন তারা আজকে নেই, আজকে অন্য কেউ আছেন, কিন্তু
তাদের কার্যকলাপ, তাদের অ্যাক্টিভিটি এবং সমাজের সমস্যাগুলো একই রকম আছে। তো আমার মনে হয়েছিল যে একটা লোকের কি করে এই দূরদর্শিতা থাকতে পারে যে উনি বেছে বেছে ঠিক এমন সাবজেক্টগুলো, এমন ইস্যুগুলোকে হাইলাইট করেছেন যেগুলো এখনও রয়েছে আজকে প্রায় 40-45 বছর পরে। তো আমার খুব মনে হয়েছিল এটাকে আমি মানে ওনার চিন্তাটাকে আমি একটা ট্রিবিউট জানাই, তো সেখান থেকে এবং তোমার মতো করে, আমার মতো করে অফকোর্স। আমি তার আগে কতগুলো কমেন্ট আমাদের কাছে এসেছে, আমি একটুখানি পড়ে নেব। প্রথমেই অমিতাভ চক্রবর্তী উনি বলছেন যে কবির সুমনের গাওয়া গান কতটা পথ পেরোলে এই গানটা হলে ভালো হয়। নিশ্চয়ই অমিতাভ বাবু, এটা রিকোয়েস্ট থাকলো একটা, আমি চেষ্টা করব অবভিয়াসলি এই গানটা শোনানোর। অন্বেষা পোদ্দার লিখে পাঠিয়েছে দারুণ, থ্যাংক ইউ অন্বেষা। সূর্য রয় লিখছেন ফাটাফাটি, থ্যাংক ইউ। তুলিকা ভট্টাচার্য লিখেছেন খুব সুন্দর, থ্যাংক ইউ ম্যাম। বিপ্লব বাবু লিখেছেন উড়ানের গানটা হোক। নিশ্চয়ই হবে, ওটা একটা সারপ্রাইজ হয়ে আমরা নিশ্চয়ই করব গানটা। পার্থজিৎ তপাদার পরিযায় গানটি হলে খুবই ভালো লাগতো, থ্যাংক ইউ সো মাচ পার্থজিৎ আমাদের রেগুলার ভিউয়ার, আপনার রিকোয়েস্টটাও নেওয়া থাকলো। রুদ্রাক্ষ চট্টোপাধ্যায় বোকা গানটা শুনবো। রুদ্রাক্ষ চট্টোপাধ্যায় আরেকটা লিখেছেন যুদ্ধে যাবো, তা শুনবো। নিশ্চয়ই সবকটা কমেন্টগুলোই আমার রিকোয়েস্ট আমার রনিদার কাছে থাকবে। আমাদের সময়সীমা একটা বাধা থাকে, তার মধ্যে যে কটা সম্ভব হয় আমি নিশ্চয়ই রনিদার মুখ থেকে গান শোনাবো, ইনফ্যাক্ট রনিদাও শোনাবে। রনিদা, তুমি তোমার মুখ থেকে আবার সংরাজ্যটা শুনবে একদম সময় নষ্ট না করে। হ্যাঁ নিশ্চয়ই, আমাকে একটু আমার ফোনটা দাও না, শিওর পেজে একটু শেয়ার করো। শিওর, আমি করে দিয়েছি, আমার করে দিয়েছো, বাহ থ্যাংক ইউ। আমার অনেকেই সূর্য, রুদ্রাক্ষ ওরা আমার খুব কাছের বন্ধু, এবং ওদের কথা আমি ফেলতে পারি না। তবে তোমার কথা তো তোমার কথা কি করে ফেলবো, তোমার রাজ্যে বসে আছে। তাহলে আমি একটা জাস্ট তোমার কাছে রিকোয়েস্ট করি, সংরাজ্য তো শুনবোই, কেন সংরাজ্য নিয়ে আমরা কথা হলো, কিন্তু রুদ্রাক্ষ চট্টোপাধ্যায় যুদ্ধে যাবোটা শুনতে চেয়েছে, যদি ছোট করে যুদ্ধে যাবোটা শুনি। আমি সেটাই বলছি, আমরা ছোট করে একটু রুদ্রাক্ষকে শুনিয়ে দিই। একদল ভিখিরি ল্যাম্প পোস্টে বন্দি, শহর বড় হচ্ছে তাই। মার্কশিটে বন্দি, সুখ বিলাস সন্ধি, সুপারিশ বন্দিটাই। মন ঘরের কোণে যাচ্ছে ময়লা জমে, ঘুম পাড়ানি ঔষধ চাই। সূর্য সঙ্গে উঠে ইঁদুর দৌড়ে জুটে, কর্পোরেট ফন্দিটাই। যুদ্ধে যাব যুদ্ধে, যুদ্ধে যাব যুদ্ধে, যুদ্ধে যাব যুদ্ধে যাই। যুদ্ধে যাব যুদ্ধে, যুদ্ধে যাব যুদ্ধে, যুদ্ধে যাব যুদ্ধে যাই। যুদ্ধে যাব যুদ্ধে, যুদ্ধে যাব যুদ্ধে, যুদ্ধে যাব যুদ্ধে যাই। যুদ্ধে যাব যুদ্ধে, যুদ্ধে যাব যুদ্ধে, যুদ্ধে যাব যুদ্ধে যাই। বিদেশি আপেলে মনের তৃপ্তি পেলে, চাষের প্লেটে খাবার নাই। আর তেলের লোভে মারছে বোমা মেপে, বিশ্ব শান্তি চেতনায়। সবুজে হলুদে লাল বেগুনি কালো, মিথ্যে ম্যানিফেস্টোটায়। মাছি তুমি আমি, কিনছি স্বপ্ন দামি, বলিউডি কায়দায়। যুদ্ধে যাব যুদ্ধে, যুদ্ধে যাব যুদ্ধে, যুদ্ধে যাব যুদ্ধে যাই। যুদ্ধে যাব যুদ্ধে, যুদ্ধে যাব যুদ্ধে, যুদ্ধে যাব যুদ্ধে যাই। যুদ্ধে যাব যুদ্ধে, যুদ্ধে যাব যুদ্ধে, যুদ্ধে যাব যুদ্ধে যাই। যুদ্ধে যাব যুদ্ধে, যুদ্ধে যাব যুদ্ধে, যুদ্ধে যাব যুদ্ধে যাই। क्या बात। এই যুদ্ধে যাব আরেকটাও রিকোয়েস্ট ছিল, স্বজন বিশ্বাস উনিও লিখেছিলেন যুদ্ধে যাব গানটা গেও দাদা। নিশ্চয়ই স্বজন এবং রুদ্রাক্ষ তোমাদের রিকোয়েস্ট রনিদা ফেলতে পারেনি, সেটা মেনশন করেই দিয়েছিল। তো অবভিয়াসলি যুদ্ধে যাব এই গানটা, এই আমি সংরাজ্য তো শুনবই, আমার এই গানটা খুব মানে প্রথমে একটা জিনিস জিজ্ঞাসা করি, প্রথম গিটার প্লেইং এর প্যাটার্নটা কি ফ্ল্যামেঙ্কো প্যাটার্নে ছিল? হ্যাঁ, সামওয়াট ফ্ল্যামেঙ্কো, খুব পছন্দের একটা প্যাটার্ন বেসিক্যালি। তুমি আমাকে এই গানটা লেখার ইন্সপিরেশন তুমি কি করে পেলে? এইটা হচ্ছে সমস্ত রকম আমাদের চারিপাশে আমার এরকম একটা অদ্ভুত একটা ইয়ে আছে যে আমি যেখানেই যাচ্ছি কোনো একটা জিনিস দেখলাম যেটা ঘটা উচিত ছিল না ঘটলেই ভালো হতো, আমার খালি মনে হয় এটার প্রতিবাদ করলাম না, তো আমার তো উচিত ছিল। ধরো গাড়ি করে যাচ্ছি, একটা কেউ একটা প্লাস্টিকের র্যাপার ফেললো, গাড়িটা চলে গেল, ধরো আমি চালাচ্ছি, এবার আমার
পেরিয়ে যাওয়ার পরের মুহূর্তে মনে হলো এমা আমার তো উচিত ছিল গাড়িটা করে সাইড করে ওনাকে বলা, আমি তো বললাম না। এবং আমাদের আজকে যে আমাদের যা যা সমস্যা আছে আমাদের চারিপাশে, আমি বিশ্বাস করি এগুলো রাজনৈতিক নেতাদের সমস্যা নয়, এগুলো আমাদের সমস্যা। ঠিক কথা। আমরা ভুলগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াই না, এই না দাঁড়ানোর অভ্যেসটা আমাকে খুব প্রিক করে, আমাকে খুব খোঁচা, এবং আমরা আমাদের মতো করে প্রতিবাদ করাটাও খুব দরকার, খুব দরকার। আমরা করি না বলেই রাজনৈতিক নেতারা সংখ্যায় কতটুকু, যদি মানুষ ঘুরে দাঁড়ায় তাহলে ওরা কে? সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল আমার নিজের যে গিল্ট ফিলটা, যে আমি কত কিছুরই প্রতিবাদ করি না, আমাদের এই যুদ্ধে যাওয়াটা দরকার, খারাপের বিরুদ্ধে যুদ্ধ। আমি একদম এরপরে আমি একদম সময় নষ্ট না করে সংরাজ্যে চলে যাবো। তুমি যদি সংরাজ্য গানটা করো। যাবে? সংরাজ্যটা খুব ভালো নয় কিন্তু, কি হোক না, রাজ্যটা খুব একটা ভালো না। এক যে ছিল সঙ্গের রাজ্য সং পাহাড়ের চূড়ায়, সঙ্গের দেশে সঙ্গের বেশে সংসাজবার মেলায়, সঙ্গের রাজা সঙ্গের রানী সঙ্গের সেনাপতি, সং না সাজলে রাজ্য ছাড়ো এটাই তাদের নীতি, সঙ্গের পোশাক পরতেই হবে মুখে হাসির ছবি, দেখো আমার সবাই হাসছে কিন্তু, সঙ্গের সঙ্গে গাইতেই হবে সঙ্গের জাতীয় গীতি, সঙ্গের চোখের ঠুলির ওজন 1000 খানেক টন, তবু সঙ্গের চোখের হাসির আজ কমেনি ওজন, সঙ্গের রাজার মাথায় সেদিন চিন্তা এলো এক, এত সঙ্গের মধ্যে সেরা সং বাছা হোক আজ, তাই সঙ্গের রাজ্যে পড়লো ডঙ্কা রাজার হুকুম, কবিতা লেখার প্রতিযোগিতায় বিচার হবে গুণ, তাই সং রাজ্যে মজুদ হলো নানান রকম সং, কাগজ কলম দেওয়া হলো যেরম ছিল হুকুম, তবু একটাও দাগ ফেললো না কোনো সঙ্গের কলম, সং যে শুধুই হাসার কথা ভাবা বারণ, তাই সঙ্গের রাজা পড়লো দ্বন্দ্বে সেরা সং হবে কে, 1 কোটি ফাঁকা কাগজ বিচার করবে কাকে, তাই রাজা করলো উপায় খোঁজার সেরা সঙ্গের নাম, সঙ্গের রাজায় আমি, তাই আমি সেরা সং। অসাধারণ, মানে আমি এই গানটা যতবার শুনি শুধুমাত্র মুগ্ধ হয়ে যাই না, সত্যি কথা। মানে এটা তুমি রনিদা ঠিকই বললে, কোনো না কোনো জায়গায় না এটা গিয়ে হয়তো হীরক দেশকে সত্যি মনে করিয়ে দেয় তোমার কথাগুলো। আমি একদম অন্য একটা দিকে, অন্য একটা জায়গা তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি পড়াশোনা তোমার ইঞ্জিনিয়ারিং নিয়ে, ঠিক আছে? তো এই বিষয়টাতে আমরা আসবো, কিন্তু তার আগে ঠিক আছে আমি জিজ্ঞাসাই করে নিই, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং থেকে গানের জগতে পা দেওয়া, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং থেকে গানের জগতে পা দেওয়া, এটা এমন কি, এই ট্রানজিশন পিরিয়ডটা এমন কি হলো, হ্যাঁ, যে তুমি একটা সিকিউর একটা জায়গা ছেড়ে গিটার হাতে তুলে নিলে? এটা দেখো রাতারাতি হঠাৎ কিছু হয়নি, একটা জিনিস অনেকদিন ধরেই হচ্ছে, এটা কন্টিনিউশন প্রসেস ছিল। এটা অনেকদিন ধরে হচ্ছিল। যে দেখো গানটা তো আমি বরাবর করে এসেছি, ধরো আজ 2001 সাল থেকে আমি গান করে এসেছি। তারপরে ইঞ্জিনিয়ারিং পড়লাম, কারণ আমাকে তখন বোঝানো হয়েছিল যে সব থেকে ফাঁকিবাজি করে পাস করা যায় ইঞ্জিনিয়ারিং, সেই জন্য আমি ইঞ্জিনিয়ারিং পড়লাম। বললো ওইটা তুই কর, আমার বাবা আমাকে বুঝিয়েছিল, আমার বাবাও ইঞ্জিনিয়ার ছিল। এখন বুঝতে পারি ওটা ট্র্যাপ ছিল, যে সব থেকে কম পড়তে হয় ইঞ্জিনিয়ারিংয়ে, তুই যদি গান বাজনা করতে চাস ইঞ্জিনিয়ারিং কর, আরামসে করতে পারবি। আমি সেটা করেছিলাম, করে আমি দীর্ঘ 10 বছর একটা খুবই এস্টাবলিশড একটা এমএনসিতে কাজ করেছি। তো আমি প্রথমে যখন জয়েন করেছিলাম চাকরিতে, চাকরির প্রেশার সেরকম ছিল না, গান করার পাশাপাশি আমি চাকরিটা করতে পারতাম, বা আদার চাকরি করার পাশাপাশি গানটা করতে পারতাম। কিন্তু যত হয়, আর আমার বসরা খুব ভালো ছিল, আমার যে 2জন মেইন বস ছিল, আমার সবাই অফিসে ভালোবাসতো, কারণ সবাই জানতো আমি গান বাজনা করি এবং সবাই খুব সাপোর্ট করতো, নাহলে আমি পারতাম না। কিন্তু সেটা তো একটা লিমিট আছে। এবার আমার সিনিয়রিটি বাড়লো, 10 বছর আমি একটা কর্পোরেটে কাজ করেছি। হ্যাঁ, আমি তখন
অলমোস্ট মিডল সিনিয়র ম্যানেজমেন্টে ঢুকে গেছি, তো তখন দায়িত্ব বাড়ছে, তখন এবার আমি নিজেই বুঝতে পারছি যে না, আমি এইটাতেও ফাঁকি দিচ্ছি, আমি ওইটাতেও ফাঁকি দিচ্ছি। আমার ধরো একটা 150 কোটি টাকা টেন্ডার সাবমিট করার আছে, সেখানে আমি ওইটি অডিটোরিয়ামে বসে আছি, ওপেন এয়ার থিয়েটারে। দিস ইজ দ্য রাইট টাইম টু টেক দ্য ডিসিশন। আমি তখন রিয়েলাইজ করলাম যে আমি দুজনকে একসাথে ঠকাতে পারবো না। এক্স্যাক্টলি। তখন আমি ঠিক করলাম না, নো ম্যাটার হোয়াট। আর মিনওয়াইল তখন আমি গান বাজনা করে টুকটাক রোজগার করছি, আমি বুঝতে পারছি এমন একটা জায়গায় এসেছি যেখানে মোটামুটি আমার সংসারটা একদম ভেসে যাচ্ছে না, আমি ধরে নিতে পারবো। তখন আমি ডিসিশনটা নিলাম যে না, এবার ঝাপটা মারতে হবে। ব্যাস সেখান থেকে জার্নি স্টার্ট। ঝাঁপ মারলাম, পড়েছি, খুব জোর লাগেনি, মাইনর ইনজুরি, কিন্তু সেটা কোপ করে নেওয়া গেছে। হ্যাঁ গেছে, অনেক মানুষ করছে, আমি বা কেন পারবো না। ঠিক। এইখানে বিপ্লব বাবুর আরেকটা মানে রিকোয়েস্ট, আরেকবার তিনি লিখেছেন যে আরোহী নিউজের যে টাইটেল ট্র্যাকটা তুমি বানিয়েছিলে সেটা না হলে ছাড়িস না। একদম না, এটা ছাড়বো না, তার কারণ হচ্ছে এইবারই আমরা এই গানটা শুনবো রনিদার মুখ থেকে। অনেক আরো রিকোয়েস্টও আছে, কিন্তু আরোহী যদিও আমরা একটা প্ল্যান করেছিলাম, বাট স্টিল এটা যখন ডিমান্ড আছে, এবং তুমি আরোহী টাইটেল ট্র্যাকটা বিষয়টা তুমি যদি একটুখানি বলো। বিষয়টা খুব ইন্টারেস্টিং। ওটা প্রথম, মানে আরোহী প্রথম যাদের জন্য আমি কোনো নিউজ চ্যানেল, যাদের জন্য আমি গান লিখেছিলাম। আমি এর আগে কোনো নিউজ চ্যানেলের জন্য গান লিখিনি। তো আমাকে যখন বিপ্লব স্যার বলেন যে, আমি যেরকম হয়, আমি একটা ব্রিফিং চেয়েছিলাম যে কিরম চান আপনি গানটা, প্রত্যেকের একটা ভিশন থাকে। ঠিক। তো সিনেমার ক্ষেত্রে যেটা হয়, সিনেমাটা দেখলে একটা ভিশন বেরিয়ে আসে যে আচ্ছা সিনেমাটা এরকম বলছে, তো গানটা এরকম ধরনের হবে। তার চ্যানেলের তো সেরকম কোনো, চ্যানেলটা শুরু হচ্ছে, তখন চ্যানেল শুরু হয়নি। তো আমি তখন বিপ্লব স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার, আপনাদের ভিশনটা কি, আপনারা কিভাবে দেখছেন, মানে আপনারা এন্টারটেনমেন্ট ঘেঁষা নাকি পলিটিক্স ঘেঁষা না স্পোর্টস ঘেঁষা? তখন বিপ্লব স্যার আমাকে খুব সুন্দর সিম্পল টার্মসে বলেছিল যে আমরা সমস্তটা কভার করবো, আমরা শুধু খারাপ খবর দেবো এরকম নয়, আমরা ভালো খবরগুলোও দেব, এবং যেটা ঘটছে ঠিক সেই রকম ভাবেই আমরা তুলে ধরবো। কোনো ফেব্রিকেশন নেই, ওই ইয়েলো জার্নালিজম নেই, একদম যেভাবে দুনিয়া চলছে আমরা সেইটা তুলে দেখাবো, এটা আমাদের লক্ষ্য। সোসাইটির সঙ্গে আমাদের ট্রান্সপারেন্সি। একদম একদম, যেটা মিডিয়ার কাজ। মিডিয়াকে তো আমরা ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলি। ঠিক বিপ্লব স্যার খুব অনেস্টলি আমাকে বলেছিলেন যে আমি এইটা করতে চাই। তখন আমি ঠিক আছে, তাহলে আমাকে একটা অনেস্ট গান বানাতে হবে। তখন আমি গানটা লিখতে বসলাম যে মানে আরোহী কি কি করছে, মানে কি কি করবে, কি কি এরিয়া আমাদের নিয়ে মাথায়, সেখানে খেলা আছে, ধুলা আছে, এন্টারটেনমেন্ট, পলিটিক্স, সবই আছে। তো সেইটা নিয়ে লেখা আমি গানটা, এই গানটা তো আমি চট করে শোতে করি না, ওই জন্য আমি দেখে দেখে গাইবো লিরিক্স। নিশ্চয়ই নিশ্চয়ই। এই গানটা বানাতে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। অনুপম এটার প্রোগ্রামিং করেছিল, এবং গানটা যখন আমরা বানাচ্ছি, যখন ডেলিভারি দেওয়ার আগে বারবার শুনছি যে কোথাও ভালো লাগছে কি লাগছে না, তখন আমরা নিজের চেয়ারে বসে বসে নাচতাম বেশ নর্মালি। ইনফ্যাক্ট গানটা চলে আসার পর আমাদের এক্সাইটমেন্ট লেভেলটা প্রচন্ড উপরে উঠে গেছিল, তার কারণ হচ্ছে গানটা সত্যি খুব সুন্দর হয়েছিল। আর আমি চিরকাল একটু ঝিমিয়ে পড়া গান লিখি, তো আমি তো চট করে এরকম গান লিখি না। আমার নিজেরও শুনে ভালো লাগছিল, বা এটা তো খারাপ হলো না। তুলে নি শহর গ্রামে মফস্বলে রোজের দিন বদলে থাকতে পাশে আপনার, ঘটছে কোথায় কি ঘটনা, গুজবে কান দেব না, দেখবো নিজে এবার। কে বিদেশে জিতলো সোনা, কার ছবি হল পেল না, কোন পতাকায় পড়ছে টান। অর্থনীতির টুকিটাকি, বক্স অফিস জমজমাটি, বাদ থাকবে না কিছু আর। আমরা খবর বানাই না, খবর বানাই না, খবর দেখাই এলো আরোহী নিউজেরা। আমরা খবর বানাই না, খবর দেখাই এলো আরোহী নিউজেরা। শহর গ্রামে মফস্বলে রোজের দিন বদলে থাকতে পাশে আপনার, ঘটছে কোথায় কি ঘটনা, গুজবে কান দেব না, দেখবো নিজে এবার। কে বিদেশে জিতলো সোনা, কার ছবি হল পেল না, কোন পতাকায় পড়ছে টান। অর্থনীতির টুকিটাকি, বক্স অফিস জমজমাটি, বাদ থাকবে না কিছু আর। আমরা খবর বানাই না, খবর বানাই না, খবর দেখাই এলো আর
বানাই না আরোহী নিউজ এবার আমরা খবর বানাই না খবর দেখাই এলো আরোহী নিউজ এবার। ক্যা বাত, অসাধারণ। ইতিমধ্যেই অনেকগুলো রিকোয়েস্ট চলে এসেছে এবং বিপ্লব বাবুর রিকোয়েস্ট আমরা অবশ্যই রেখেছি, কারণ না রাখলেই নয়, তার কারণ হচ্ছে হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। Yes. সো And why he should have been here. বিপ্লব স্যার থাকলে পরিবেশটা অন্যরকম। এক্স্যাক্টলি। আরও রিকোয়েস্ট, অনেকগুলো রিকোয়েস্ট আছে। তোমার কান্তিবাবুর রিকোয়েস্ট রইল। রণজিৎ লিখে পাঠিয়েছে সংরাজ্য অলরেডি গেয়েছি। রণজিৎ, তুমি নিশ্চয়ই শুনেছো। বাই দ্য ওয়ে, সৌম্য বিশ্বাস লিখে পাঠিয়েছে গ্রেট। রুদ্রাক্ষ চট্টোপাধ্যায় আবার লিখেছে এটাই রনিদার ভার্সিটালিটি। থ্যাংক ইউ রুদ্রাক্ষ চট্টোপাধ্যায়। এখন সময় হয়ে গেছে একটা ব্রেক, এবং ব্রেকের পর আমরা রনিদার সাথে আবার আড্ডা মারবো এবং অদ্ভুতভাবে আমরা রনিদার গান শুনেছি, এবার কিছুটা সিনেমার জিনিস এবং কিছুটা সিনেমার গল্প রনিদার সাথে করব, সেটা সারপ্রাইজ থাকুক। ফিরে আসি ব্রেকের পর, কোথাও যাবেন না।